নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথা দ্য আনটোল্ডসের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। গল্পকথা দ্য আনটোল্ডসের প্রথম পর্বে অর্থাৎ এই গল্পের পূর্ববর্তী অংশে আপনারা শুনেছেন কৃষ্ণেন্দু এবং তার স্ত্রী কৃধা 15 দিনের ছুটি কাটাতে এসেছে তাদের পরিত্যক্ত হয়ে পড়ে থাকা পৈতৃক রাজবাড়িতে। সেই বাড়িতে এসে কৃধা খুঁজে পায় একটা সেকেলে ডায়েরি এবং তারপর কৃধার উপর আসতে থাকে একের পর এক বিপত্তি। বিপদের পরিমাণ বাড়ায় কৃষ্ণেন্দু চিলেকোঠার ঘরটি দেখতে যায় এবং সেখান থেকে পায় একটা রক্তে ভেজা কাগজ। আজ শুনবেন গল্পের দ্বিতীয় পর্ব। প্রতি সপ্তাহ শনিবার অর্থাৎ আজকের দিন আমাদের গল্প সবার আগে শুনতে বেন্ডার্স অডিওস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাপি লিসনিং। শুরু হচ্ছে চিলেকোঠার ডায়েরিটা দ্বিতীয় পর্ব। চিলেকোঠার ট্রাঙ্ক থেকে পাওয়া কাগজটি খুলে কৃষ্ণেন্দু অবাক হয়ে দেখল ওতে রক্তাক্ষরে কিছু লেখা। দেখে মনে হচ্ছে কবিতা লেখা। লেখাটি পড়তে যাবে এমন সময় নিচ থেকে মিনার ডাকে চমকে উঠে কৃষ্ণেন্দু চিরকুটটি ওখানে ফেলে দিয়েই নিচে চলে যায়। নিচে গিয়ে কৃধাকে আগের মতো অবস্থাতেই শুয়ে থাকতে দেখে হতাশ হয় কৃষ্ণেন্দু। এরপর ওই চিরকুটের কথা পুরোপুরি ভুলে যায় সে। রাতে ভালো ঘুম হলো না কৃষ্ণেন্দুর। সকালে মিনার ডাকে ঘুম ভাঙল তার। দাদাবাবু, শহর থেকে এক দিদিমণি এসছেন। কি জানি সব বললেন, আমি বাবু কিছু বুঝিনি। বসার ঘরে বসিয়ে এসেছি। কি বলছিল? আপনাকে খুঁজছিলেন। আচ্ছা, ওনাকে চা দাও, সাথে জল খাবার, আমি ফ্রেশ হয়ে আসছি। কৃধার দিকে একবার তাকালো সে। মাথায় হাত বুলিয়ে বাথরুমে চলে গেল কৃষ্ণেন্দু। বসার ঘরে প্রবেশ করতেই বুঝতে অসুবিধা হলো না হঠাৎ আগমন কার। ঘরে ঢুকেই কৃষ্ণেন্দুর চোখ পড়ল সোফায় বসে থাকা মাঝবয়সী মহিলাটির দিকে। এগিয়ে গিয়ে তার সামনে বসে কৃষ্ণেন্দু বলে, রুক্মিণী, এলি তুই শেষমেশ। চায়ের কাপ নিচে রেখে রুক্মিণী বলে, কাল যেভাবে ডাকলি আর না এসে পারা যায়? আচ্ছা বল, কি হয়েছে তোর সুচিত্রা? তোর মজা করার মুড আছে জানি, তবে আমি একদমই সেই মুডে নেই। আরে বাবা, কি হয়েছে সেটা তো বল। আমি পরশু দিন এখানে এসেছি, আর এসে থেকে একটার পর একটা বিপদ হয়ে যাচ্ছে। প্রথম দিনে কৃতার ওপর বাদুরের দলের আক্রমণ, রাতের মাঝে চিলেকোঠায় ঘুমের ঘোরে গিয়ে পৌঁছে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকা, তারপর ওই ডায়েরিটাকে ছুলেই যেন গা জ্বলে উঠছে ওর। ডায়েরি? হ্যাঁ। কার ডায়েরি? মানে ব্যাপারটা কি? আরে চিলেকোঠার থেকে একটা ডায়েরি পেয়েছিল কৃতা, আর সেটা পাওয়ার পর থেকেই এত কিছু। স্ট্রেঞ্জ। তারপর? তারপর আর কি, চ ওকে দেখবি, চ। চল তো। ঘরে ঢুকতেই একটা আঁশটানি গন্ধ নাকে ভেসে এলো। খানিকক্ষণ আগেই যে কৃধা খাটে শুয়েছিল তার চিহ্ন কুঁচকানো চাদর দেখেই বোঝা যাচ্ছে। তবে তবে কৃধা এখন কই? কিছুক্ষণ আগেই কৃধাকে এখানে দেখে গেছে কৃষ্ণেন্দু, তবে এখন কোথায় সে? হন্তদন্ত হয়ে কৃধাকে খোঁজা শুরু হলো। সারা বাড়ি খোঁজার পর যখন তাকে পাওয়া গেল না, রুক্মিণী বলে, কৃষ্ণেন্দু, একবার চিলেকোঠায় চল তো। দুজনেই ছুটল চিলেকোঠার দিকে এবং অস্বাভাবিকভাবে এবারও কৃধা পড়ে আছে চিলেকোঠার মাটিতে। কৃষ্ণেন্দু গিয়ে কৃধাকে ডাকতে থাকে, কিন্তু সেসব দিকে না দেখে রুক্মিণী চিলেকোঠার এদিক ওদিক দেখতে থাকে। কৃষ্ণেন্দু বলে, রুক্মিণী তুই আয়, আমি ওকে ঘরে নিয়ে যাই। শুনেও যেন না শোনার ভান করে রুক্মিণী। বলে, হ্যাঁ যা, আমি আসছি। কৃধাকে কোলে তুলে নিয়ে নিচে গেল কৃষ্ণেন্দু। রুক্মিণী মনোযোগ সহকারে এটা সেটা দেখতে থাকে।
বেশ খানিকক্ষণ কেটে যায়, তবে কৃধার জ্ঞান ফেরে না। ব্যর্থ প্রচেষ্টা দেখে কৃষ্ণেন্দু হাল ছেড়ে দিয়েছে। এমন সময় রুক্মিণী প্রবেশ করে ঘরে আর বলে, ওইভাবে হবে না। ডায়েরিটা কোথায় রে? কিছু না বলেই পাশের টেবিলে হাত দেখায় কৃষ্ণেন্দু। রুক্মিণী এগিয়ে গিয়ে ডায়েরিটা স্পর্শ করতেই কৃধার জ্ঞান ফেরে এবং স্বাভাবিক স্বরে রুক্মিণীকে বলে, ও মা, তুই কখন এলি? আসতে অসুবিধা হয়নি তো? ডায়েরিটা হাত থেকে রেখে উত্তরে রুক্মিণী বলে, এই তো 1 ঘন্টা আগে এলাম। আচ্ছা কৃষ্ণেন্দু, একটু শোন তো। কৃষ্ণেন্দু বলে। চ। ঘর থেকে বেরিয়ে রুক্মিণী ইতস্তত করে বলে, অ্যাকচুয়ালি আমি জানি কৃধার কি হয়েছে। আশার আলো দেখতে পেয়ে কৃষ্ণেন্দু বলে, কি হয়েছে? দেখ, আমি জানি এগুলো তোর বিশ্বাস হবে না, তবে এটাই সত্যি। কৃধার ওপর কোনো অপদেবতার ছায়া আছে। মানে কি যাতা বকছিস? জানতাম বিশ্বাস করবি না, তবে প্রমাণ দিতে রাজি আমি। কি প্রমাণ দিবি? কয়েকটা জিনিস আজ রাতেই জোগাড় কর, আর আমি যা বলছি তাই কর, আর চাক্ষুষ প্রমাণ দেখতে প্রস্তুত হ। কি কি লাগবে বল। আমার যে ধারণা, অপদেবতা বা ভূত প্রেতকে ডাকার সবচেয়ে ভালো উপায় বা উপকরণ হলো রক্ত। তাই একটা গোটা মুরগি জোগাড় করে রাখ, বাকিটা রাতেই দেখিস। আচ্ছা, তোর মাথায় কি চলছে তুই জানিস। ঠিক আছে, ফ্রেশ হয়ে নে তুই, আমি তোর বিশ্রামের ব্যবস্থা করছি। অনেকটা রাস্তায় এসছিস, এবেলা খেয়ে একটু ঘুমা, বাকি রাতে দেখা যাবে। আচ্ছা, তা নয় হবে। তার আগে কয়েকটা ওষুধ বলছি, এনে কৃধাকে দে, ওর ঘুমের প্রয়োজন। চিন্তায় আর অস্বস্তিতে সারা দিন কেটে যায়। রাত তখন 9টা। কৃধাকে খাবার ও ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছে রুক্মিণী। চিলেকোঠার সামনে গোটা মুরগিটাকে নিয়ে দাঁড়িয়ে রামকৃষ্ণ। রুক্মিণী বলে, দেখো, এখানে যা হবে তা দেখে কেউ ভয় পাবে না, আর কেউ যেন এই ব্যাপারে না জানে। মিনা বলে, দিদিমণি, আমি আগেই বলেছিলুম বৌদিমণিকে বাতাস পেয়েছে, কিন্তু দাদাবাবু শুনলেন কই? রুক্মিণী বলে, ঠিক আছে ঠিক আছে, এবার যা বলছি সেটা করো। রামকৃষ্ণ, তুমি মুরগিটাকে চিলেকোঠার মাঝে নিয়ে গিয়ে মেঝেতে রেখে এক কোপে নামিয়ে দাও তার গলা। যে আজ্ঞে দিদিমণি। কথা অনুযায়ী কাজ হলো। রুক্মিণী কৃষ্ণেন্দুকে বলে, তুই মুরগির মাথাটা হাতে নিয়ে এমনভাবে নিচে নাম যেন তার একটা একটা রক্তের ফোঁটা সিঁড়িতে পড়ে। তারপর কি করবি তোর তো জানাই আছে, যা এবার। কথা মতো কাজ হলো। রক্তের ফোঁটা ফেলতে ফেলতে মুরগির মাথা সমেত কৃষ্ণেন্দু গিয়ে দাঁড়ায় ঘরের সামনে, যে ঘরে রয়েছে ঘুমাচ্ছন্ন তার স্ত্রী। ঘরের সামনে দাঁড়িয়ে মুরগির মাথাটা ছুঁড়ে ঘরের মাঝে ফেলে দিল সে, এবং এক নিঃশ্বাসে চিলেকোঠায় এসে একটা আলমারির আড়ালে লুকিয়ে পড়ে। বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পরে যা ঘটল তা দেখার জন্য রুক্মিণী প্রস্তুত থাকলেও বাকি 3জন কেউই প্রস্তুত ছিল না। নিস্তব্ধতার প্রান্তরে হাত ঘড়ির টিক টিক শব্দ শুনতে শুনতে বেশ খানিকটা সময় কেটে গেল। হঠাৎ চাঁদের আলোয় দেখা গেল চিলেকোঠার সামনে আস্তে আস্তে একটা ছায়া বড় হয়ে উঠেছে। ক্ষণিকের মধ্যেই যে অবয়বকে তারা দেখে তা অবিকল যেন একটা কঙ্কালের মতো। মুখ দেখে চিনতে অসুবিধা হলো না, এটা কৃধা। চিলেকোঠায় প্রবেশ করে এদিক ওদিক দেখে সোজা এক খোবলে মুরগিটাকে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে এবং মুখের পাশ দিয়ে গড়িয়ে পড়তে থাকে তাজা রক্ত। এ দৃশ্য দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা মিনা। রুক্মিণীর চোখ তখন অবাক হয়ে চেয়ে থাকা কৃষ্ণেন্দুর দিকে। শির দ্বারা বেয়ে নেমে গেল হিম শীতল একটা স্রোত। শেষমেশ কৃধা জ্ঞান হারালে শেষ হয় সেই পৈশাচিক কর্মকাণ্ড।
রক্তে মাখামাখি তখন চিলেকোঠার মেঝে। তারই এক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে কৃধা। কিছু না ভেবেই ধরাধরি করে তাকে ঘরে এনে শোয়ানো হলো। মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়ে কৃষ্ণেন্দু। রুক্মিণী বলে, দেখ, এখন কেঁদে কিচ্ছু লাভ নেই। আমাদের খুঁজতে হবে কে বা কার আত্মা আছে কৃধার মধ্যে। আর যা হয়েছে, এরপর ডায়েরিটা না পড়ে থাকা যায় না। কিন্তু সেটা শুনলেই তো জেগে উঠছে কৃধা। তবে একটা উপায় আছে। কৃষ্ণেন্দু মুখ তুলে বলে, কি উপায়? দেখ, এখানে এই বাড়িতে আসার পর থেকেই সব শুরু হয়েছিল, তাই না? তাহলে এইখানের ইতিহাসটা আগে জানতে হবে। কিন্তু কোথা থেকে? কথা শেষ হলো না, ইতিমধ্যেই একটা ভাঙা গলা ভেসে ওঠে ঘরে। আগে আমি জানি দিদিমণিকে কে ধরছে। দুজনেই তাকায় বসার ঘরের বাইরের দালানে। কৃষ্ণেন্দুর চিনতে অসুবিধা হলো না, ইনি সেই আগের দিনের পাগল লোকটি। কিছু বলার আগেই পাগল আবার বলে, বৌদিমণিকে চিত্রলেখার আত্মায় ধরছে। আমি আমি ঠিক জানি বৌদিমণিকে চিত্রলেখার আত্মাই ধরছে। রুক্মিণী কিছু বলতে যাবে, এমন সময় কৃষ্ণেন্দু বলে, ঠিক ঠিক, কারণ এই ডায়েরিটা চিত্রলেখা বলেই একজনের। পাগল আবার বলে, হ্যাঁ, উনি ছিলেন তোমার পূর্বপুরুষ সজল বরল ভট্টাচার্যের স্ত্রী চিত্রলেখা ভট্টাচার্য। আমার ঠাকুরদার বাবা ছিলেন সেই সময়ের এই ভট্টাচার্য বাড়ির পূজারী। চিত্রলেখা দেবীকে সজল বরল বড়ই ভালোবাসত। নিজে পড়াশোনা অনেক করেছিলেন, অথচ চিত্রলেখা ছিলেন গেয়ে মেয়ে মানুষ, তার উপর নিচু জাত। মুখ ছিল ভারী মিষ্টি, ঠিক যেন রাজকন্যার মতো। তাই দেখেই তাকে নিয়ে পালিয়ে যায় সজল বরল। তবে সজলের মা তাকে মেনে নেননি। দিন রাত মুখ ঝামটা শুনতে হতো তাকে। কিন্তু সজল বরল ছিলেন খুব ভালো মানুষ। বউয়ের জন্য স্লেট পেন্সিল এনে তাকে নিজেই পড়াতেন। সেকেলে প্রচার ছিল মেয়ে মানুষ পড়ালেখা করলে নাকি স্বামীর ক্ষতি হয়। তাই এটাও মেনে নেননি সজলের মা। কিন্তু সজলের সমর্থনে বেশ ভালো পড়ালেখা শিখে যায় বৌদিমণি। হ্যাঁ, এমন সময় কি যেন দরকারি কাজে সজল বরলকে বিলেত যেতে হবে। সেজন্য বউকে একটা ডায়েরি কিনে দিয়ে যান তিনি। সেটাতে তিনি তার সব কথা লিখতেন। কিছুদিন পর ফিরে আসে সজল বরল। তার কয়েক মাস পরেই চিত্রলেখা গর্ভবতী হন। সেই খুশিতে তার ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তার খেলাধুলা এবং আরও ছেলে মেয়েদের খেলাধুলার জন্য একটা অট্টালিকার মতো বাড়ি তৈরি করলেন সজল বরল, যার নাম দিলেন হাসি বাড়ি। বাড়ির কাজ শেষ হলো তখন তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা। এমন সময় আবারও বিলেত যেতে হয় সজল বরলকে। তবে আর বাড়ি ফেরা হয় না। তার মাঝপথেই জাহাজ ডুবে তার মৃত্যু হয়। রাগে কষ্টে সজল বরলের মা ভাবেন চিত্রলেখার পড়া করার জন্যই এটা হয়েছে। নিজের ছেলেকে হারানোর জন্য সেই হাসি বাড়ির ছাদ থেকেই ফেলে দেন চিত্রলেখাকে। 7 মাসের বাচ্চাকে পেটে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। জানাজানি হওয়ার আগেই তার দেহ পুঁতে দেওয়া হয় ওই 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 হাসি বাড়ির আশেপাশে কোথাও। কিন্তু বিপত্তি সৃষ্টি হলো তখন, যখন সজল বরল ফিরে এলো। হ্যাঁ, জাহাজ ডুবি হয়েছিল, কিন্তু তাতে সে ছিল না। ছিল না সে। ছেলেকে কি জবাব দেবে ভেবে তার মা একটা গল্প বানিয়ে বলে তাকে, দেখ খোকা, তুই যেদিন জুইরেত গেলি তার কয়েকদিন পরে কালা জ্বর হয়ে মারা গেছে ও। সজল বরল পাগল হয়ে গেলেন, চলে গেলেন দূরে কোথাও।
আর ফিরলেন না। হাসি বাড়িতে তালা পড়ল, কেউ পা রাখেনি সেখানে। দীর্ঘশ্বাস ফেলে পাগল তার কথা থামায়। রুক্মিণী প্রশ্ন করে, কিন্তু কৃধাকে যে চিত্রলেখায় ধরেছে তার কি প্রমাণ আছে? আসে আসে, সে প্রমাণও আসে। কোনো প্রেতাত্মাই তার পছন্দের কোনো জিনিস কেউ স্পর্শ করুক তা পছন্দ করে না। ঠিক এত বছর ধরে এবাড়ির সিলেকোঠায় বন্ধ থাকা ডায়েরি বৌদিমণির হাতে আসাতেই তার শরীরকে নিজের ডেরা বানায় চিত্রলেখা। তবে উপায়? বলে কৃষ্ণেন্দু। চিত্রলেখার দেহ খুঁজে বার করি, তার সৎকার করতে হবে, তবেই মুক্তি পেয়ে সে ছেড়ে দেবে আপনার স্ত্রীকে। কৃষ্ণেন্দু বলে, কিন্তু কোথায় পাবো সেই দেহ? তা খুঁজে পাওয়া সহজ নয়, আর পেলেও সৎকার করতে পারা এক প্রকার অসম্ভবই বটে। তো কেমন লাগছে শ্রোতা বন্ধুরা? চিলেকোঠার ডায়েরিটার দ্বিতীয় পর্ব কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের সপ্তাহে আজকের দিন অর্থাৎ শনিবার চিলেকোঠার ডায়েরিটার শেষ পর্ব নিয়ে আমরা ফিরব। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।